জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমাদের রাজ্যে যখন রাজ্য সরকারের তরফ থেকে 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই যে সময়কাল, তার মধ্যে যত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে সেগুলোকে পুনরায় একটা দেখাশোনা করার প্রক্রিয়া চালু হচ্ছে যে সেগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক সেই মর্মে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্নটা আপনাদেরকে একবার দেখাতে চাইব, দেখে নিন আপনারা। আইএএস বাবা মা তবু কেন সংরক্ষণ, প্রশ্ন সুপ্রিম কোর্টের। কি বলা হয়েছে, যদিও খবরটা কয়েকদিন আগের। কি বলা হয়েছে, বাবা মা দুজনেই আইএএস আধিকারিক, তা সত্ত্বেও সংরক্ষণের সুবিধা দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সন্তান। কর্ণাটকের যুবকের যেই মামলা, সেখানে সুপ্রিম কোর্ট প্রশ্ন রেখেছে, বাবা মা দুজনেই আইএএস অর্থাৎ সরকারি চাকরির সর্বোচ্চ স্তরে বিরাজমান, তারপরেও সংরক্ষণের দাবি কিসের ভিত্তিতে? আর্থিক এবং শিক্ষাগতভাবে উন্নত পরিবারগুলোর পক্ষ থেকে সংরক্ষণের সুবিধা অব্যাহত রাখার যে দাবি, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। বেঞ্চের পর্যবেক্ষণ, এভাবে চলতে থাকলে আমরা কোনোদিনই সংরক্ষণের বেড়াজাল থেকে বেরোতে পারবো না। বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। কর্ণাটকের একজন যুবকের শীর্ষ আদালতের কাছে এই যে যাওয়া এবং সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জনজাতির এই যে যুবক, তিনি সংরক্ষণে না পেয়ে যখন রাজ্যের সরকারি কর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, তখন তারা বলেছিলেন যে আপনার বাবা এবং মা দুজনেই আইএএস, তাহলে আপনি কেন এই ধরনের সংরক্ষণ পাবেন? এবং তারা আরও বলেছেন যে এই যুবকের যে পারিবারিক বার্ষিক আয়, সেটা হচ্ছে 19 লক্ষ টাকা। তাহলে তাদের তো আর সংরক্ষণের সুবিধা নেওয়ার দরকার পড়ে না। তাদের সাথে যুক্তিতে না পেরে কর্ণাটক হাইকোর্টে যান যুবক এবং সেখান থেকে চলে যান সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি দুজন, বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া, বলেন বাবা মা যদি আইএএস হন তাহলে সংরক্ষণ কেন? দুজনে শিক্ষা এবং আর্থিক যে ক্ষমতায়ন, এর মাধ্যমে সমাজে গতিশীলতা আছে, ফলে একটা অবস্থার পরিবর্তন হয়। কিন্তু তারপরেও যদি দেখা যায় যে তারা একই রকমভাবে সংরক্ষণের দাবি করছেন, তাহলে এই চক্র থেকে আমরা কিন্তু বেরোতে পারবো না। তারা আরও স্পষ্ট করেছেন, বাবা মা সংরক্ষণের সুবিধা পেয়েছেন, তারা চাকরি পেয়েছেন, তারপর তাদের উচিত এই যে সংরক্ষণ, সেখান থেকে বেরোনো উচিত। এই দুজন বিচারপতির যে সুপ্রিম কোর্টের বেঞ্চ, সেটা আরও জানিয়েছে ইতিমধ্যেই একাধিক সরকারি নির্দেশিকায় আর্থিক সচ্ছল অংশকে সংরক্ষণের যে আওতা, সেটার বাইরে রাখার জন্য বিধান রয়েছে। সংরক্ষণের সুবিধা নিয়ে যাদের পরিবার ইতিমধ্যে সামাজিক এবং আর্থিক উন্নতি করেছে, তাদের পক্ষ থেকে পুনরায় এটা পুনর্বিবেচনার জন্য ভাবা উচিত, কারণ এখানে একটা ভারসাম্য রক্ষার প্রয়োজন। তাহলে এই যে রিপোর্টটা, এটা আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই জন্যই, কারণ দেখবেন যে আমাদের চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে, সেটা WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ যাই হোক না কেন, ডেসক্রিপটিভ যে রাইটিং রয়েছে সেটার প্যাটার্নে অনেক সময় রিজার্ভেশন নিয়ে প্রশ্ন লিখতে দেওয়া হয়, ফলে সেটার পক্ষে বিপক্ষে লিখতে দেওয়া হয়। আমি এর আগে সংরক্ষণ নিয়ে পক্ষে বিপক্ষে উভয়ই মতামত দিয়েছি, ঠিক আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে ভবিষ্যতে আপনারা যখন এই বিষয়টা নিয়ে ডেসক্রিপটিভ রাইটিং লিখবেন, তখন এই যে দুজন বিচারপতি মহোদয় বিভি নাগরত্ন এবং বিচারপতি মহোদয় উজ্জ্বল ভূঁইয়ার যে পর্যবেক্ষণ, সেটা আপনারা এখানের ক্ষেত্রে অ্যাড করতে পারেন সাম্প্রতিক ঘটনার নিরিখে। তাহলে আমার মনে হয় যে আমাদের শুধু এটা নিয়ে ভাবনার একটা নতুন দিগন্তই খুলে যাবে না, পাশাপাশি আমরা কিন্তু আমাদের লেখার যে গ্রহণযোগ্যতা, সেটাও আরও বাড়াতে পারবো। আর যদি মনে করেন আসন্ন WBCS পরীক্ষার জন্য আমার কাছ থেকে 48টা মক টেস্ট নেবেন, মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট নেবেন, আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল বা পাশাপাশি 3000+ স্ট্যাটিক MCQ নেবেন, বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্ক এবং সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে মিসলেনিয়াস এবং WBCS এর জন্য প্রস্তুতি নেবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া রইল, সেটার মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী উপকৃত হচ্ছেন, আশা করি আপনারা উপকৃত হবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের মতামত দেন। ভালো থাকবেন।